নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। পশ্চিমবঙ্গের মানুষ এখন ভোটের দিকে তাকিয়ে। বাংলার মানুষের ভাগ্য নির্ধারণ হবে 2026-এর ভোট হবে। একটি সরকার যাদের বিরুদ্ধে চুরি, দুর্নীতি, জোচ্চুরির অভিযোগ, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার অভিযোগ, শিক্ষা নেই, চাকরি নেই, শুধু আছে ভাতা আর ভোটের রাজনীতি। এই জায়গায় পশ্চিমবঙ্গের যারা পরিবর্তনকামী মানুষ তারা চাইছেন 1 থেকে 2 দফায় ভোট হোক, সর্বোচ্চ 3 দফা, তার থেকে বেশি যেন না হয়। অন্যদিকে শাসক দল চাইছে যে 6 দফা, 8 দফা, দরকার হলে 10 দফায় ভোট হোক। তারা মুখে বলে 1 দফায় ভোট হোক, অন্য রাজ্যে 1-2 দফায় হলে এখানে কেন হবে না, কিন্তু তারা চায় 6 দফায় 8 দফায় ভোট হোক। বিজেপিও অতীতে 6 দফা 8 দফায় চেষ্টা করে অতিরিক্ত দফা বাড়িয়ে চেষ্টা করেছিল যে যাতে কেন্দ্রীয় বাহিনী মোবিলাইজ করা যায়, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর ফাঁক ফোকর খুঁজে নেয় ঠিক এ রাজ্যের পুলিশ প্রশাসন সকলে মিলেই। কারণ পুলিশ তো শাসক দলের সঙ্গেই আছে এবং পুলিশের আন্ডারে কেন্দ্রীয় বাহিনী থাকে, ফলে ম্যানেজ করাটা খুব ইজি হয়ে যায়। এবার সেই জায়গায় সতর্ক রয়েছে কেন্দ্র সরকার, সেই জায়গায় সতর্ক রয়েছে নির্বাচন কমিশন। তারপরেও আমরা দেখতে পাচ্ছি একটি পোস্ট সামাজিক মাধ্যমে, বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, সেখানে বলা হচ্ছে নাকি 6 দফায় ভোট হবে। একেবারে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন শিডিউল 2026 বলে এই ছবিটাকে ভাইরাল করা হচ্ছে, চারিদিকে খবর হচ্ছে কত, এবং সকলেই বলছেন এই খবরটা কতটা সত্য জানেন না। কিন্তু কি বলা হচ্ছে, 12ই এপ্রিল বলা হচ্ছে প্রথম দফার ভোট 30টি কেন্দ্রে হবে। উত্তরবঙ্গ, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং। দ্বিতীয় দফায় বলা হচ্ছে 45টি কেন্দ্রে ভোট হবে, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনার আংশিক। তৃতীয় দফায় 20 এপ্রিল নাকি ভোট হবে এবং 35টি কেন্দ্রে দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা দক্ষিণ। চতুর্থ দফায় বলা হচ্ছে 24শে এপ্রিল ভোট হবে 44টি কেন্দ্রে, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা আংশিক। পঞ্চম দফায় বলা হচ্ছে 29শে এপ্রিল 2026, 45টি কেন্দ্র, উত্তর 24 পরগনা, কলকাতা উত্তর, পূর্ব বর্ধমান। ষষ্ঠ দফা 3রা মে বলা হচ্ছে ভোট হবে 43টি কেন্দ্রে। আবার বলা হচ্ছে উত্তর 24 পরগনা, নদিয়া আংশিক, উত্তর দিনাজপুর। অর্থাৎ বোঝাই যাচ্ছে শুরু থেকেই যেটা একটা গন্ডগোল আছে। উত্তর 24 পরগনায় 3টে দফায় ভোট হবে এবং আংশিক আংশিক করে এটা হচ্ছে, এবং খুব কম্পিউটারে তৈরি মনে হচ্ছে। আমাদের ইলেকশন কমিশনের ওয়েবসাইটে যেরকম সিস্টেম থাকে সেরকম অনেকটা তৈরি করা হয়েছে, কিন্তু আমি ইলেকশন কমিশনে খবর নিয়েছিলাম, তারা বলছেন সম্পূর্ণ মন গড়া এই তথ্য, এর কোনো সত্যতা নেই। ইলেকশন কমিশন স্পষ্ট করে দিয়েছে, ইলেকশন কমিশন আধিকারিকরা বলে দিয়েছেন যে এই ধরনের কোনো নোটিফিকেশন তারা জারি করেননি, এমনকি এটা তাদের গোপন যে ভাবনা চিন্তা তার অংশ নয় বলে তারা একেবারে সরাসরি পত্রপাঠ খারিজ করে দিয়েছেন, ফলে গুজব রটানো হচ্ছে। আমরা যেটা খবর পেয়েছি তৃণমূলের তরফ থেকে, তৃণমূলের যে তৃণমূল সমর্থিত যে ফেসবুক পেজগুলো আছে সেখানে আমরা দেখছি যে এই ধরনের খবর খুব ভাইরাল হয়েছে। অর্থাৎ তৃণমূল এবার চাইছে, যে তৃণমূল এতদিন বলছিল 1 দফায় 2 দফায় ভোট হয় না কেন, অন্য রাজ্যে যদি, শান্তিপূর্ণ রাজ্যগুলোতে 1 দফায় 2 দফায় যদি ভোট হতে পারে তাহলে এ রাজ্যে কেন হবে না। এ রাজ্যে কেন হয় না তারা জানে, কারণ এ রাজ্যে ভোটের আগেই কেন্দ্রীয় বাহিনী আনতে হয়, আপনারা শুনেছেন। এমনকি আমি দেখছিলাম একটা খবরে অমৃতা সিনহা দেখা যাচ্ছে যে শতাধিক কলকাতায় বেআইনি নির্মাণ হয়েছে, সেগুলোকে ভাঙার জন্য তিনি রায় দেওয়ার চেষ্টা করছেন, রায় দিচ্ছেন, কিন্তু হচ্ছে না। তিনি আবার একটা কমেন্ট পাস করেছেন বিচারপতি অমৃতা সিনহা, যে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে এই অবৈধ নির্মাণগুলো ভেঙে দেওয়া হোক। ফলে এ রাজ্যের মানুষের, পরিবর্তনকামী মানুষ হোক বা বিচারপতি হন বা এই রাজ্যের সাধারণ মানুষ হোক, এ রাজ্য সরকারের উপরে তাদের ভরসা নেই, এ রাজ্যের পুলিশের উপরে ভরসা নেই, ভরসার জায়গায় সেই কেন্দ্রীয় বাহিনী। কিন্তু কেন্দ্রীয় বাহিনীও সবসময় ঠিক কাজ করে এ কথা আমরা বলছি না। কেন্দ্রীয় বাহিনীও অনেক সময় বিভিন্ন রকম চাপে তারা তাদের যা কাজ করা উচিত সেই কাজটা তারা করেন না। ফলে এই সামগ্রিক অবস্থার যদি পরিবর্তন আনতে হয় তাহলে কিন্তু বদল আনতে হবে ব্যবস্থার। শুধুমাত্র এই সরকার থাকলে কোনোদিন ব্যবস্থার বদল হবে না, কারণ এই সরকার অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, যেগুলো সরকার দেখতে পাচ্ছে সমস্যা আছে, বড় বড় ধরনের সমস্যা আছে, কিন্তু তাদের কোনো হেলদোল নেই, শুধুমাত্র ভোট ব্যাংক, কামাও খাও, এইটুকু নিয়েই তৃণমূল কংগ্রেসের মতলব। আপনারা সকলেই জানেন যে একদিন আগে পশ্চিমবঙ্গ থেকে 2জন জঙ্গি ধরা পড়েছে।
দুজন, এরা সকলেই বাংলাদেশি। মোট ভারতবর্ষ থেকে 8 জন জঙ্গি ধরা পড়েছে, 6 জন তামিলনাড়ুতে লুকিয়েছিল, 2 জন পশ্চিমবঙ্গে। দুর্ভাগ্যবশত তামিলনাড়ু হচ্ছে বিরোধী শাসিত রাজ্য, পশ্চিমবঙ্গ বিরোধী শাসিত রাজ্য, এবং সকলেই বাংলাদেশি। অর্থাৎ বাংলাদেশিরাও বুঝে গেছে যে বিরোধী শাসিত রাজ্যগুলি হচ্ছে সেফ হ্যাভেন। আমরা এতদিন দেখতাম পশ্চিমবঙ্গে তারা লুকিয়ে থাকতো, কিছু কিছু ক্ষেত্রে তারা উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যে লুকিয়ে থাকতো, লুকিয়ে থাকাটা সহজ হতো। এখন দেখা যাচ্ছে তামিলনাড়ুর মতো যে রাজ্য, যেখানে বাঙালিদের বা বাংলাদেশিদের লুকিয়ে থাকাটা কঠিন। আমি বাংলা ভাষী যদি শব্দটা ব্যবহার করি, তারা যদি বাংলাদেশি হয় তাহলে কিন্তু তামিলনাড়ুতে লুকিয়ে থাকা কঠিন, কিন্তু তা সত্ত্বেও তারা সেখানে দীর্ঘদিন লুকিয়ে থাকে। অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যগুলো হচ্ছে এই জঙ্গিদের কাছে ভয়ের জায়গা, এবং বিজেপি শাসিত রাজ্য নয়, বিরোধী রাজ্যগুলো তারা মনে করছে যে আমরা এখানে দীর্ঘদিন লুকিয়ে থাকতে পারবো, কাজকর্ম করতে পারবো। কিন্তু দিল্লি পুলিশ গোটা বিষয়টার ভান্ডাফোড় করে দিয়েছে। ঘটনার সূত্রপাত হয়েছিল দিল্লিতে একটি পোস্টার পড়ে, সেখানে লেখা ছিল ফ্রি কাশ্মীর। শোনা যাচ্ছে নাকি কলকাতার বিভিন্ন জায়গায় ওই ধরনের পোস্টার মারা হয়েছিল, বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবর হয়েছে, যদিও আমার এই চোখে পড়েনি। যাদের কারো যদি চোখে পড়ে, যারা মেট্রোতে যাতায়াত করেন, তাদের যদি চোখে পড়ে থাকে স্টেশনের আশেপাশে, আপনারা আমাকে জানাবেন কমেন্ট বক্সে। তো ব্যাপারটা হচ্ছে যে এরা বাংলাদেশ থেকে এসেছিল, এখানে আধার কার্ড ব্যবহার করতো, তারা ভোটার হয়েছে কিনা সেটাও জানতে হবে। এগুলোর জন্য তো এসআইআর, এগুলোর জন্যই তো ন্যাশনাল পপুলেশন রেজিস্টার দরকার, এইগুলোর জন্যই তো এনআরসিটাও দরকার। দেশে তো স্বচ্ছতা আনতে হবে। পাকিস্তান এখন যেটা চেষ্টা করছে, তারা সরাসরি ভারতবর্ষের মধ্যে তারা পাকিস্তানি কেউ আর পাঠাবে না। তারা নয় বাংলাদেশ থেকে লোক পাঠাবে, বাংলাদেশ ভাড়মে যাক, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তুলনামূলক ভালো রাখতে হয়, অতটা শত্রুতা নেই যতটা পাকিস্তানের সাথে আছে। এই সুযোগে বাংলাদেশের মানুষ লেলিয়ে দিচ্ছে। তারা আবার বাঙালি সেজে পশ্চিমবঙ্গে লুকিয়ে থাকে, মালদা মুর্শিদাবাদ তাদের জন্য একদম আদর্শ জায়গা। আজকে 5 বার আসতে হয়েছে অজিত দোভালকে। সমস্যাটা কতটা গভীরে পৌঁছে গেছে আপনারা ভেবে দেখুন। যখন জনসংখ্যার জনবিন্যাসের পরিবর্তন হয়ে যায়, হিন্দুদের জনসংখ্যা যেখানে যেখানে কমে যায়, সেখানে সেখানেই দেখা যায় যে এই ধরনের জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। অতীতে আপনারা কাশ্মীরে দেখেছেন, এখন পশ্চিমবঙ্গে দেখছেন। এটা খুব অ্যালার্মিং বিষয়, কিন্তু ভেবে দেখবেন কখনো। এই বিষয়টাকে আটকাতে গেলে শাসক বিরোধী করলে চলবে না, এই বিষয়টাকে আটকাতে গেলে সকলকে একসঙ্গে নিয়ে চলতে হবে। অথচ এ রাজ্যের সরকার এই সব জিনিসগুলোকে আটকাবে কি? কোথাও বিস্ফোরণ হলে এনআইএ যদি মামলা নেয়, সেই মামলাটাকেও আমরা দেখতে পাচ্ছি সরকার তার বিরোধিতা করছে, সুপ্রিম কোর্টে থাপ্পড় খেয়ে আবার ফেরত আসতে হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলায় একটি বিস্ফোরণ হয়েছিল, সেই মামলার এনআইএ তদন্ত চলছে। ভূপতিনগরে ওই বিস্ফোরণটা হয়েছিল, পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগরের বিস্ফোরণের মামলায় শীর্ষ আদালতে রাজ্য সরকার চলে গেছে। আপনার আমার ট্যাক্সের টাকা খরচ করে শীর্ষ আদালতে পৌঁছে গেছে। দাবিটা কি? দাবি হচ্ছে এনআইএ তদন্ত করার প্রয়োজন নেই, দয়া করে মাইবা পুলিশকে দিয়েই করিয়ে দিন, আমরা ব্যাপারটাকে একটু বুঝে নিই আমাদের মতো করে। তো শীর্ষ আদালত বুঝে গেছে। সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন না বিচারক, মানে বিচারকের সামনে, বিচারপতিদের সামনে, ইয়েস স্যার, প্লিজ স্যার, 5 মিনিট স্যার, আমাকে একটু বলতে দিন স্যার। তো আদালত বুঝে গেছে যে এদের আসল মোটিভটা কি। তো বিচারপতি এম সুন্দ্রেশ এবং বিচারপতি এন কোটেশ্বর সিংহ, তার বেঞ্চ সরাসরি প্রশ্ন তুলে দিয়েছে যে এনআইএ তদন্ত যদি হয় আপনাদের আপত্তি কেন? এনআইএ এর মতো তদন্ত করবে, তারা বের করে দেখবে যে কারা ওখানে বিস্ফোরণ ঘটিয়েছে, কেন ঘটিয়েছে, কোনো বড় ধরনের নাশকতার ছক আছে কিনা, জঙ্গি সঙ্গী বিষয় আছে কিনা, উদ্দেশ্যটা কি। তো তারা হাইকোর্টের যে রায় সেটাকেই বহাল রেখেছে যে এনআইএ তদন্ত হোক। শুভেন্দু অধিকারী নিজেই চেয়েছিলেন এই এনআইএ তদন্ত হোক। 2022 সালের ডিসেম্বর মাসে বিস্ফোরণে কেঁপে উঠেছিল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর, এবং তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্না, তার ভাই দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েনের বিরুদ্ধে বেআইনি বাজি কারখানার অভিযোগ উঠেছিল। এবার ব্যাপারটা হচ্ছে কি, এই বেআইনি বাজি কারখানা গুলোর আড়ালে ওই কৌটো তৈরি হয়। ভোটের সময় যে কৌটোগুলো ব্যবহার হয় ছোড়ার জন্য শাসক দলের তরফে বিরোধীদের দিকে অনেক সময় বিরোধীরাও দু একজন এইসব কৌটোর আমদানি করেন, কিন্তু এটা তো ভালো বিষয় নয়। আমরা অতীতে সিপিএম কে দেখেছি এই কৌটো ব্যবহার করতে,
দড়ি বাঁধা বোমা ব্যবহার করতে, আমরা কংগ্রেসকে দেখেছি অতীতে ব্যবহার করতে। নিজের চোখে দেখা সল্ট লেকের মতো জায়গাতেও এই ধরনের ঘটনা ঘটেছে। সেদিন যদি বোমা ফাটতো, আজ থেকে 5-7 বছর আগেকার কথা বলছি, তাহলে আপনাদের সামনে আজকে আমি খবর করতে পারতাম না, আমি নিজেই সেদিন খবর হয়ে যেতাম। তো এই বাজি কারখানাগুলোর আড়ালে যে বোমা কারখানাগুলো চলে, সেটাই শুভেন্দু অধিকারী সন্দেহ ছিল, এবং তার জন্য তিনি এনআইএ তদন্ত চেয়েছিলেন। এবার এনআইএ তদন্ত হলে আরো বিষয়গুলো সামনে আসবে। এই মামলাকারী ছিলেন মামনি জানা। তিনি দাবি করেছিলেন তার পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত, এবং 9 ডিসেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ জানিয়েছিলেন যে আইন মোতাবেক এই ধরনের তদন্ত হলে পুলিশ তার রাজ্যকে পাঠাবে, রাজ্য সেটাকে কেন্দ্রকে পাঠাবে, এবং এনআইএ তদন্ত করবে কিনা সেই বিষয়ে 15 দিনের মধ্যে সিদ্ধান্ত নেবে কেন্দ্র সরকার। এবার হাইকোর্টের এই নির্দেশটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। আমার আপনার ট্যাক্সের টাকা, কোটি কোটি টাকা খরচ করা হয় এইভাবে, দিয়ে দেওয়ার বেলায় মুরদ নেই এদের, সঠিক সময়ে বেতন দেওয়ার মুরদ নেই, যারা আঙ্গনবাড়ি কর্মী আছেন, আশা কর্মী আছেন, তাদের টাকা বাড়ানোর মুরদ নেই। এদের মুরদ লক্ষ্মীর ভান্ডার, এদের মুরদ যুবসাথী, ভোট কেনার বেলায় মুরদ আছে, ভোট কেনার বেলায় টাকা আছে, নিজেদের দুষ্কৃতীদেরকে বাঁচাবার বেলায় এদেরকে টাকা আছে, কিন্তু রাজ্যের উন্নয়ন করার জন্য এদের টাকা নেই। এটাই তো হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। আর এই অবস্থার পরিবর্তন করার জন্য অনেকগুলো প্ল্যান, পরিকল্পনা, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, এগুলো কিন্তু ভারতীয় জনতা পার্টি রেডি করছে। তার একটা প্রথম প্ল্যান এবিসির একটা প্রথম ধাপ ছিল এসআইআর, এবং এসআইআর শুধু প্রথম শেষ প্ল্যান নয়, আরো এরকম অনেক কিছু আসবে, যতদিন এগোবে আপনারা দেখতে পাবেন। এবং সেই এসআইআর করতে গিয়েও বাধা দিয়েছিল কিভাবে তৃণমূল কংগ্রেস, আপনারা জানেন। উনি সবকিছুতে বাধা দেবেন, বাধা দেওয়াটাই হচ্ছে তার মজা লাগে, তার ভালো লাগে বাধা দিতে গিয়ে, এবং বাধা দিতে গিয়ে তিনি দৌড়েছিলেন সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট থেকেও থাপ্পড় খেয়ে ফিরেছেন। এখন সুপ্রিম কোর্ট যেটা ঠিক করেছে, 250 জন, এখন যেটা ঠিক হয়েছে সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পরে, 250 জন জুডিশিয়াল অফিসার, অর্থাৎ বিচারপতি, বিচারক, তারা এই এসআইআর এর ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। এরা সিদ্ধান্ত নিলে তো কোনো রাজনৈতিক দলের আর বলার কোনো জায়গা থাকবে না, কন্টেম্প্ট অফ কোর্ট হয়ে যাবে, এবং সরাসরি কন্টেম্প্ট অফ সুপ্রিম কোর্ট হয়ে যাবে। তারপরেও আমরা হয়তো দেখতে পারি তৃণমূলের কোনো সুপ্রিমো, তৃণমূলের কোনো বড় মাপের নেতা, তৃণমূলের কোনো ছোট বাসের কঞ্চি নেতা, এরা যা খুশি বলবেন, পছন্দ না হলেই খিস্তি করবেন, স্বভাব তাদের, আমরা আটকাতে পারি না, হবেই। কিন্তু যেটা হবে এরপরে, এটা নিয়ে আর প্রশ্ন তোলার সত্যি সত্যি আর কোনো জায়গা থাকবে না, কারণ আদালতের রায়ের উপরে আর প্রশ্ন করার জায়গা থাকবে না। এবং তারপর আমরা দেখব কত ভুয়ো ভোটার ধরা পড়ছে, কত মানুষ বাদ যাচ্ছে। এবার তো আর স্বচ্ছতা নিয়ে কারো প্রশ্ন তোলার জায়গা থাকবে না, ফলে আমরা সেটা দেখব। এবং কেন্দ্রীয় বাহিনী এনেই যদি কেউ মনে করে যে ভোটে জিতে যাবে, এটাও কিন্তু ঠিক নয়। কেন্দ্রীয় বাহিনীকে পুলিশের আওতাধীন রাখতে হয়, তার মধ্যে কোনো ফাঁক ফোকর বার করতে হবে। পুলিশের হাতে কেন্দ্রীয় বাহিনীকে পুরো ছেড়ে দিলে চলবে না। ইলেকশনের কমিশনকে, কেন্দ্রীয় বাহিনীকে নিজের মতো করে ব্যবহার করতে হবে, তবেই কিন্তু সম্ভব এ রাজ্যে পরিবর্তন আনা। কারণ ম্যাচের নিয়মে, খেলার নিয়মে খেললে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়মে খেলতে হবে, সাম দাম দণ্ডভেদ, অফসাইড, অনসাইড, বল টেম্পারিং, যা যা হয় আর কি, যা যা প্রয়োজন। কারণ 2011 সালে কিভাবে এ রাজ্যে মাওবাদীরা এসেছিল, কিভাবে কেন সিঙ্গুর আন্দোলনটা হয়েছিল, কিভাবে কেন নন্দীগ্রামে আন্দোলনগুলো হয়েছিল, কিভাবে কেন সিপিএম এর নেতাদের বডি পাওয়া যেত রাস্তায়, এগুলো এখন আমরা কম বেশি বুঝে গেছি। তো এই রাজ্যে পরিবর্তন আনতে গেলে আমরা কোনো রক্তপাত চাই না, আমরা কোনো খারাপ কিছু চাই না, কিন্তু খেলার নিয়মে খেলার বদলে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে খেলতে ভালোবাসেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেইভাবেই খেলতে হবে, তবেই এ রাজ্যে পরিবর্তন আসবে। না হলে 2016 যেভাবে ভোট হয়েছে, 2021 যেভাবে ভোট হয়েছে, 2026-এও সেভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় ভোট করে বেরিয়ে যাবেন। সেটা যাতে না হয় সেটা লক্ষ্য রাখতে হবে সবাইকে, এবং সবাইকে ভোট দেওয়ার সময় নিজের নিরাপত্তা, নিজের বউয়ের নিরাপত্তা, পশ্চিমবাংলার ব্যবস্থা অব্যবস্থা,
আমার নাতি পশ্চিমবাংলায় থাকতে পারবে কিনা, আমার ছেলে পশ্চিমবাংলায় যে পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে তাতে থাকতে পারবে কিনা, সেগুলো ভেবে ভোট দিতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে।